আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা শুনলে আসলে একদিকে যেমন খুব কষ্ট হয়, তেমনই একটা অদ্ভুত সাহসের গল্প খুঁজে পাওয়া যায়। ঠিক, এটা এমন একটা গল্প যেখানে শোক, লোভ আর শেষ পর্যন্ত প্রতিরোধের একটা দারুণ মিশ্রণ আছে। আমরা বিডি ভয়েস অফ মিডিয়ার একটা প্রতিবেদনকে ভিত্তি করে আলোচনাটা করব। যশোরের এক সরকারি কর্মকর্তার দুর্নীতির ভেতরের গল্প। কিন্তু এটা শুধু একটা দুর্নীতির খবর না। না, একদমই না। এটা আসলে একজন সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর গল্প। আমরা তো সারাদিন দুর্নীতির বড় বড় পরিসংখ্যান শুনি, তাই না? হ্যাঁ, হাজার কোটি টাকার কেলেঙ্কারি। কিন্তু সেই পরিসংখ্যানের আড়ালে যে একটা মানুষের ব্যক্তিগত লড়াই থাকে, একটা মানসিক যন্ত্রণার গল্প থাকে, সেটা কিন্তু প্রায় আড়ালে থেকে যায়। আর এই গল্পের শুরুটাই তো খুব দুঃখজনক। যশোরের ঝিগরগাছার কাউরিয়া স্কুলের একজন শিক্ষিকা শিরিনা আক্তার তিনি মারা যান। তার স্বামী মৌ নুরুন্নবী নিয়ম অনুযায়ী স্ত্রীর পেনশনের টাকার জন্য আবেদন করেন, আর ঠিক এখান থেকেই তার দুর্দশার শুরু। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু দুর্নীতির আমি বলবো সবচেয়ে অমানসিক রূপটা বেরিয়ে আসে। মানে একজন মানুষ যখন এমনিতেই দুর্বল, শোকাহত, হ্যাঁ, মানসিকভাবে বিপর্যস্ত, ঠিক তখনই তাকে টার্গেট করা হয়। সিস্টেমের এই যে একটা শিকারী আচরণ, এটা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। আর এই হয়রানিটা তো একদিনের ছিল না। প্রতিবেদনের তথ্য বলছে মৌ নুরুন্নবীকে 3 মাস ধরে এক অফিস থেকে আরেক অফিসে ঘোরানো হচ্ছিল। ভাবা যায়, 3 মাস! তিনটা মাস! এই যে পেনশনের ফাইল আটকে রাখা, এটা কি এতই সহজ? একজন কর্মকর্তাই কি পুরো সিস্টেমটাকে এভাবে জিম্মি করে ফেলতে পারে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, কিছু পদ থাকে, যেমন এই ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ। এগুলো অনেকটা চেক পয়েন্টের মতো। আচ্ছা। ওনার সই বা ছাড়পত্র ছাড়া ফাইলটা এগোবেই না। এই পদগুলোকে বলা হয় গেট কিপিং পজিশন। আর দুর্নীতিবাজ কর্মকর্তারা ঠিক এই ক্ষমতারই অপব্যবহার করেন। তারা ইচ্ছে করেই একটা জটিলতা তৈরি করে। একদম। বলে যে কাগজে ভুল আছে বা আরও তদন্ত লাগবে। আর এই জটিলতা কাটানোর সহজ পথ হিসেবে ঘুষ দাবি করে। অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ঠিক এই কাজটাই করছিলেন। কিন্তু নুরুন্নবী সাহেব তো একবার টাকা দিয়েও ছিলেন, তাই না? হ্যাঁ, এবং এটাই দুর্নীতির আরেকটা নির্মম দিক। ভুক্তভোগী যখন নিরুপায় হয়ে প্রথমবার টাকা দেন, তিনি আসলে আরো বড় ফাঁদে পা দেন। ঠিক তাই। প্রতিবেদনে বলা হয়েছে আশরাফুল আলম এর আগেও ৮০,০০০ টাকা নিয়েছিলেন, কিন্তু তাতে তার লোভ মেটেনি। সে বুঝে গিয়েছিল যে নুরুন্নবীর টাকাটা খুব দরকার এবং তিনি অসহায়। আর এরপর তো তিনি যা করেছেন সেটা ভাবলেও অবাক লাগে। তাকে সরাসরি হুমকি দেওয়া হয় যে আরও টাকা না দিলে অন্য এক কর্মকর্তার সাথে যোগ সাজস করে তার মৃত স্ত্রীর বেতন কাঠামোই কমিয়ে দেওয়া হবে। একজন মৃত মানুষের চাকরির রেকর্ডের উপর দুর্নীতি করার হুমকি, এটা তো শুধু লোভ না, এটা এক ধরনের মানসিক বিকৃতি। অবশ্যই বিকৃতি। এবং দেখুন, কতটা আত্মবিশ্বাস থাকলে এই কথাটা বলা যায় অন্য এক কর্মকর্তার সাথে যোগ সাজসে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কি প্রমাণ করে যে শিক্ষা অফিসের আরও অনেকেই এর সাথে জড়িত, নাকি এটা শুধু ভিকটিমকে ভয় দেখানোর একটা কৌশল ছিল? দুটোই হতে পারে। এটা স্রেফ ফাঁকা হুমকি। কিন্তু সাধারণত এতটা আত্মবিশ্বাসের সাথে যখন একজন কর্মকর্তা এমন কথা বলেন, তখন এটা ইঙ্গিত দেয় যে একটা অলিখিত নেটওয়ার্ক সেখানে কাজ করছে। একটা দুর্নীতির সংস্কৃতি তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি। যেখানে সবাই হয়তো সরাসরি ঘুষ নেয় না, কিন্তু একে অপরের দুর্নীতি দেখেও না দেখার ভান করে। এই হুমকিটা আসলে সেই চক্রের শক্তিরই একটা আস্ফালন। এই অসহনীয় চাপ আর অপমানের পর নুরুন্নবী সাহেব শেষ পর্যন্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আর এই সিদ্ধান্তটা নেয়া কিন্তু মোটেও সহজ ছিল না। ভেবে দেখুন যে মানুষটা ৩ মাস ধরে সিস্টেমের কাছে মার খেয়ে এসেছেন, যার মনে হতাশা জন্মানোটাই স্বাভাবিক। রাখছেন। তিনি দুদকে যাচ্ছেন এই বিশ্বাস নিয়ে যে সবাই দুর্নীতিবাজ নয়, কোথাও না কোথাও প্রতিকার পাওয়া যাবে। আর তার এই সাহসের ডাকে দুদকও কিন্তু দারুণভাবে সাড়া দিয়েছে। এরপর যা ঘটে তা সত্যিই নাটকীয়। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল একটা ফাঁদ পাতে। আচ্ছা, এই যে ফাঁদ বা স্টিং অপারেশন, এগুলো আসলে কিভাবে কাজ করে? এই অপারেশনগুলো খুব সতর্কতার সাথে পরিকল্পনা করতে হয়। প্রথমে অভিযোগের সত্যতা যাচাই করা হয়, তারপর
ঘুষের টাকাগুলোকে চিহ্নিত করা হয়। মানে নোটের নম্বর লিখে রাখা হয়? হ্যাঁ, নম্বর তালিকাভুক্ত করা হয় বা অনেক সময় বিশেষ পাউডার লাগানো হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছদ্মবেশ। দলের সদস্যরা সাধারণ মানুষের মতো অফিসের আশেপাশে থাকেন, যাতে অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই সন্দেহ করতে না পারে। আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। দুদকের সদস্যরা সাধারণ মানুষের ছদ্মবেশে অফিসের ভেতরে এবং বাইরে ছিলেন। পরিকল্পনা অনুযায়ী মোহাম্মদ নুরুন্নবী 1,20,000 টাকা নিয়ে আশরাফুল আলমের কক্ষে ঢোকেন। আর ঠিক সেই মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছিল। এবং যখনই আশরাফুল আলম টাকাটা গুনে তার ড্রয়ারে রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশে থাকা দুদক সদস্যরা অফিসে হানা দেন। একদম হাতে নাতে ধরে ফেলেন। তার অফিসের ড্রয়ার থেকে ঘুষের পুরো 1,20,000 টাকা উদ্ধার করা হয়। এই হাতে নাতে ধরতে পারাটা দুর্নীতির মামলায় খুব জরুরি, কারণ সাধারণত তো কোনো সাক্ষী থাকে না, কিন্তু এই ধরনের অভিযানে প্রমাণটা অনেক মজবুত হয়। এর নিশ্চয়ই একটা মনস্তাত্ত্বিক প্রভাবও আছে। অবশ্যই। যখন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার নিজের অফিস থেকে এভাবে গ্রেফতার হন, সেই খবরটা মানে বাতাসের আগে ছড়িয়ে পড়ে। অন্য যারা দুর্নীতি করছে বা করার কথা ভাবছে, তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়। এটা একটা শক্তিশালী বার্তা দেয় যে অভিযোগ করলে আসলেই কাজ হয়। আর এই ঘটনার পর আইন তার নিজস্ব গতিতে চলতে শুরু করে। যশোর দুদকের সহকারী পরিচালক জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই আশরাফুল আলম ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। তার মানে অভিযোগ প্রমাণিত। হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রতিবেদনের শেষের দিকে স্থানীয়দের প্রতিক্রিয়ার যে অংশটা, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কোন অংশটা? তারা বলছে, শিক্ষা অফিসের মতো একটি পবিত্র স্থানে যারা দুর্নীতির জাল বোনে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই পবিত্র স্থান কথাটা আমাকে খুব ভাবিয়েছে। হ্যাঁ, শব্দটা খুব অর্থবহ। অন্য যে কোনো অফিসের দুর্নীতির চেয়ে শিক্ষা খাতের দুর্নীতিকে মানুষ কেন আরও বড় করে দেখে বলুন তো? কারণ এটা আমাদের ভবিষ্যতের সাথে জড়িত। ঠিক তাই। শিক্ষা খাতকে তো সমাজের মেরুদণ্ড হিসেবে দেখা হয়। যখন সেই ভবিষ্যৎ গড়ার কারখানার কর্মকর্তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তখন তা শুধু একজন ব্যক্তির নৈতিক স্খলন থাকে না, এটা পুরো ব্যবস্থার প্রতি মানুষের আস্থায় আঘাত হানে। একদম। মানুষ ভাবে যেখানে নীতি নৈতিকতা শেখানো হয়, সেখানেই যদি অনৈতিকতা চর্চা হয়, তাহলে আমাদের সন্তানদের আমরা কি শেখাবো? তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম কিভাবে একজন সাধারণ মানুষের সাহসের কাছে একটা দুর্নীতিবাজ চক্রকে হার মানতে হলো। নিঃসন্দেহে এটি একটি সফল অভিযান এবং আইনের শাসনের একটি ইতিবাচক দিক। একজন ভুক্তভোগী হয়তো শেষ পর্যন্ত তার বিচার পাবেন। কিন্তু আপনার কথা একটা কিন্তু আছে মনে হচ্ছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকেই যায়। দেখুন, নুরুন্নবী অভিযোগ করার সাহস এবং সঠিক পথ খুঁজে পেয়েছিলেন, কিন্তু আমাদের সমাজে এমন আরও কত হাজার নুরুন্নবী আছেন যারা হয়রানির শিকার হচ্ছেন কিন্তু চুপ করে থাকছেন। হ্যাঁ, ভয়, লজ্জা বা সঠিক পথ না জানার কারণে চুপ করে থাকছেন। আর আসল প্রশ্নটা হলো, একটা সুস্থ সমাজে ন্যায় বিচার পাওয়ার জন্য একজন সাধারণ নাগরিককে কেন এতটা সাহসী বা হিরো হতে হবে? ইন্টারেস্টিং পয়েন্ট। সিস্টেমটাই তো এমন হওয়ার কথা যেখানে যে কোনো সাধারণ মানুষ ভয় না পেয়ে কোনো বিশেষ তদবির ছাড়াই তার ন্যায্য সেবাটুকু পাবে। একটি বা দুটি সফল অভিযান হয়তো আমাদের মনে স্বস্তি দেয়, কিন্তু এটা কি ব্যবস্থার গভীরে থাকা অসুখটাকে সারাতে পারে? নাকি এর জন্য আরও বড় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন? যে ব্যবস্থার সুরক্ষার জন্য নাগরিককে নায়ক হতে হয়, সেই ব্যবস্থাটাই কি আসলে সবচেয়ে বড় ভিলেন নয়? এই প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখার অবকাশ রাখে।